2 বছর আগে এই জুলাই ভিত রচিত করেছিল শেখ হাসিনার পতনের ঘটনাক্রমে 2 বছর পর সেই জুলাই এই পতিত শেখ হাসিনার নিয়োগ দেয়া রাষ্ট্রপতির পদত্যাগ করার খবর চাউর হয়েছে। নতুন সরকার আসলে, নতুন সরকার বললে, অনুরোধ করলে আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। 2025 সালের 11 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশের পর এবার তিনি সত্যি পদত্যাগ করতে চান বলে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। তার মানে কি 5 মাস পর এখন বিএনপি সরকার তাকে সহযোগিতা করছে না বা চাইছে না বলেই কি নানা সময় বিতর্কিত এই রাষ্ট্রপতি এখন নিজে থেকেই সরে যেতে চাইছেন, নাকি শারীরিক অসুস্থতাই তাকে পদত্যাগে আগ্রহী করে তুলেছে? যদিও গুঞ্জন রটেছে লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সেখান থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার কারণে মাননীয় এই রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। যদিও তা অস্বীকার করে সরকারের মন্ত্রীরা বলছেন শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগও রয়েছে। গত 2 বছর ধরে এনসিপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তার অভিশংসন ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করেছে, তখন এই বিএনপি সাংবিধানিক সংকটের দোহাই দিয়ে আওয়ামী আমলের রাষ্ট্রপতিকে পদে বহাল রাখার পক্ষে সরাসরি অবস্থান নিয়ে বক্তৃতা দিয়েছে। তাহলে এখন কেন সেই বিএনপি সরকার সুর নরম করে বলছে চাইলে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন? রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আসলে কি হচ্ছে পর্দার অন্তরালে, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াত ইসলামী ও এনসিপি ধারাবাহিক অভিশংসনের দাবি ও রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহানে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, যেই রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে প্রায় গত 24 জুলাইয়ের পর থেকে আমরা দীর্ঘ সময় নানান আলোচনা সমালোচনা শুনেছি, বিশেষ করে যদি আমরা এই মুহূর্তে যারা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল আছে অর্থাৎ জামায়াত ইসলামী কিংবা এনসিপি, তাদের একটা খুব স্পষ্ট বক্তৃতা ছিল এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর বিষয় নিয়ে এবং এখনও তারা সে একই দাবি করছে। এতটুকু এই 2 বছর সময় কেন লাগলো? এত দাবির পরে বিএনপি সরকার কি তাহলে সত্যি এই রাষ্ট্রপতিকে খানিকটা সময় দিয়েছেন, নাকি পর্দার অন্তরালে সত্যিকার অর্থেই কোনো সমঝোতা হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, খুব স্পষ্ট ভাষায় যদি বলতে হয় তাহলে এই রাষ্ট্রপতি, আপনি যদি আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেখেন, উনি বেসিক্যালি একটা পলিটিক্যাল পন, আমরা যেটাকে বলি, সেই পলিটিক্যাল পনে পরিণত হয়েছিলেন। ওই অর্থে তার আসলে ইউটিলিটি, যদি আমি বলি, ইউটিলিটি কিছু ছিল না। এখন উনাকে যারা একসময় পদত্যাগের দাবি করেন, আবার তারাই কিন্তু আবার অনেক সময় হচ্ছে গিয়ে তাকে গ্রহণযোগ্য মনে করেন। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। পুরো জিনিসটাই হচ্ছে যে এই ব্যক্তি এবং এই পদ থেকে হচ্ছে কি আমার ওভারঅল যে পলিটিক্যাল ক্যালকুলেশনের যে ব্যাপার আছে, এটার থেকে আমি কতটুকু ইউটিলিটি নিতে পারি। যতক্ষণ পর্যন্ত আমি নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে তাকে গ্রহণযোগ্য মনে করছি বা তাকে সমালোচনা করছি। এটার উদ্দেশ্য হচ্ছে আমি এটা থেকে কিছু একটা অ্যাচিভ করতে চাই। উনি একটা বার্গেনিং টুলে পরিণত হয়েছিলেন, যেটা বললাম যে একটা, যদি আমি পলিটিক্যাল চেস বোর্ডের কথা বলি, সেখানে উনি একটা পণ ছিলেন। সেই জায়গাটাতে যদি আসি, সেইভাবে যদি দেখি, এই যে বিএনপির তাকে হচ্ছে গিয়ে মেনে নেওয়া বা তাকে ইসে করা, সেইটাও আমার কাছে সেই পলিটিক্যাল ক্যালকুলেশনেরই পার্ট। এখানে অনেকগুলো ব্যাপার হতে পারে। যে নাম্বার 1, বিএনপি যেভাবে কনস্টিটিউশনের ইস্যুগুলোকে ডিল করতে চাচ্ছে, সেইভাবে ডিল করার ক্ষেত্রে তার একটা শিখণ্ডীর মতো দরকার ছিল। রাষ্ট্রপতি তাদেরকে সেই কাভারটা দিয়েছেন, সেটা হতে পারে। আরেকটা যেটি ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা সামনে আসবে, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের যেই ব্যাপারটা আছে, কেয়ারটেকার গভর্নমেন্টের যে রায়টা আছে, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নাকি যেই রায়টা এসেছে সেই রায় অনুযায়ী হবে। যদি সেই অনুযায়ী হয় তাহলে রাষ্ট্রপতির খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ যেইভাবে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটা আছে, সেখানে রাষ্ট্রপতির হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কতগুলো মন্ত্রণালয় থাকার একটা বিধান আছে। সেই ক্ষেত্রে এখন এই রাষ্ট্রপতি যে যতটুকু সময় ছিলেন, সেই সময় থেকে আপনি যদি নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেন, তাহলে এইটা মোটামুটি পরিষ্কার যে তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমায় যে রাষ্ট্রপতি থাকবেন, বিএনপি নির্বাচিত যে রাষ্ট্রপতি থাকবেন, তিনি বিএনপি দলীয় হিসেবেও থাকবেন। তো সেই ক্যালকুলেশনটা সামনে যিনি হতে যাচ্ছেন, যে সম্ভাবনা আছে, তিনিও অনেকটা দলীয় রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, সেটাও কি আপনারা প্রায় নিশ্চিত? অবশ্যই, এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো সন্দেহ নেই, কারণ অ্যাট দ্য সেম টাইম
যেটা আমরা বুঝতে পারছি যে পলিটিক্যাল হিসাব নিকাশে যেই চেঞ্জগুলো আসবে সেখানে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক সে হচ্ছে গিয়ে আসনটায় তার দলীয় লোককে যাবে। আনফর্চুনেটলি সেই ক্যালকুলেশন হচ্ছে গিয়ে কোনো কিছু চেঞ্জ হয়নি। সো ওইটা হচ্ছে গিয়ে একটা বড় ধরনের ব্যাপার। সো আমার কাছে পুরো জিনিসটাই আমি যেটা বললাম যে পলিটিক্যাল ক্যালকুলেশন এবং তার মাঝখানে তার পজিশন, উনি কি বলছেন, উনি কখন চাচ্ছেন বা না চাচ্ছেন, উনি কিছু সময় হয়তো হচ্ছে গিয়ে সেই দলের পারপাসটা অনুযায়ী সার্ভ করছেন, এর বাইরে উনার আসলে হচ্ছে গিয়ে বক্তব্য বা উনার ইচ্ছার খুব একটা গুরুত্ব নেই। এটা শেষ পর্যন্ত যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের হিসাব নিকাশে উনার ভূমিকাটা কোথায় সেই অনুযায়ী উনার ভবিষ্যৎ নির্ধারিত। তার মানে রাষ্ট্রপতির এই পদটা এই মুহূর্তে আসলে বাংলাদেশে যারা সরকারে আছেন কিংবা যারা বিরোধী রাজনৈতিক দল হিসেবে আছেন তাদের নানান রকম সমীকরণ মেলাতেই ব্যস্ত। অ্যাবসলিউটলি, মানে সেটাকে কি করা হবে, তাকে সরানো হবে না হবে, এবং তাকে কখন হচ্ছে গিয়ে পদত্যাগের জন্য চাপ দেওয়া হবে, কখন আবার তার অধীনেই শপথ নেওয়া হবে, পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে সেই ক্যালকুলেশনারি পার্ট হিসেবে চলছে। মনিরা শারমিন, এই যে রাষ্ট্রপতিকে আসলে কখন পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হবে কিংবা তাকে নিয়ে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এই 2 বছর মানে 1 জুলাই থেকে আজকের এই জুলাই যদি আমি চিন্তা করি, এই 2টো বছরে আসলে নানান রকমের সমালোচনা যেমন আপনাদের রাজনৈতিক দলটি করেছে তেমনি তাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে আপনারাও নানানভাবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে এই রাষ্ট্রপতিকে আপনারা মানছেন না বলে যখন আপনারা বক্তৃতা দিয়েছেন, ঠিক একই সময় আবার এই রাষ্ট্রপতির অধীনেই আপনারা নির্বাচন করেছেন, তার অধীনেই আপনারা শপথও গ্রহণ করেছেন। তারপরেও আপনাদের অভিযোগ কেন এত, এটি আপনাদেরকে দীর্ঘদিন শুনতে হয়েছে। এখন আসলে কি হতে যাচ্ছে সামনে যদি এই এখনকার রাষ্ট্রপতি পদত্যাগ করেন, সামনে যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, মানে জুলাইয়ে তো একটা ঐক্য ছিল, সবাই একসাথে হয়ে কাজ করছিলেন, এই জুলাই এসে তিনি যখন পদত্যাগ করে নতুন আরেকজন রাষ্ট্রপতি আমাদের আসবেন, সেই রাষ্ট্রপতি নিয়োগেও কি সেই একই ঐক্য আমরা দেখতে পারবো? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, রাষ্ট্রপতি নিয়োগে ঐক্য বলতে এটা তো এখন একটা মানে সরকারের ইচ্ছার উপর ডিপেন্ড করছে আর কি, যে মানে সরকার যাকে আসলে নিয়োগ দিবে সেটাই স্বাভাবিকভাবেই তিনি রাষ্ট্রপতি হবেন। সেখানে আসলে ঐক্যর থেকে মেনে নেওয়ার কথা বললে ভালো হয় আর কি। আর এখানে দেখেন যে রাষ্ট্রপতি চুপ্পুর বিষয়ে আমাদের তো প্রথম থেকে আমরা যখন আসলে কথা বলেছি বিভিন্ন সময়, এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই যে সাংবিধানিক শূন্যতা। এই বিষয়টিকে সামনে দিয়ে আসলে বিএনপি সরকার সবসময় বলেছে যে না, এটা হবে না। আপনি যদি বলেন ইন্টারিমের সময়ও যখন আমরা আসলে এই ব্যাপারটা দাবি করেছি তখনও কিন্তু এই সাংবিধানিক শূন্যতার কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং এই রিস্কটা তারা নিতে চাননি। এখন অসুবিধার জায়গা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটাকে যখন আসলে অ্যাকনলেজ না করার প্রবণতা, যখন আসলে প্রয়োজন এটাকে তাদের দলীয় স্বার্থ বা নানান কিছুর জন্য যখন আসলে এটাকে অ্যাকনলেজ করা প্রয়োজন তখন তারা করেছে, আবার যখন দেখা গেছে যে না, এটা আসলে তাদের দলীয় এজেন্ডার সাথে মিলছে না, তখন তারা গণ অভ্যুত্থান থেকে স্বীকার করে নাই। এবং এইটার কারণে যেটা হয়েছে যে এই রাষ্ট্রপতিকেই তারা আসলে এখন পর্যন্ত বহাল রেখেছে। এবং আমি শাহান ভাইয়ের সাথে একেবারেই একমত একটা বিষয়ে, সেটা হচ্ছে যে এইটা মানে এখানে রাষ্ট্রপতি বলতে তার ইচ্ছা অনিচ্ছা এখানে আসলে কিছু নেই, উনি একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হচ্ছে। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, মানে এই যে রাষ্ট্রপতিকে আমরা দীর্ঘদিন পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার হতে দেখেছি, জুলাই আমরা যে ঐক্য দেখেছি, জুলাই আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেখানে আসলে রাষ্ট্রপতি নিয়োগটা সব রাজনৈতিক দলের মতামতকে সম্মান জানিয়ে হবে বলে কি এবারে আপনার মনে হয়? না, এটা তো এবার হবে না। হতো কখন বলেন তো, যখন হচ্ছে জুলাই সনদে আমরা আসলে যেইভাবে করে বলেছি রাষ্ট্রপতি আমরা নির্বাচনের মাধ্যমে চেয়েছি, কিন্তু সেখানে কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো অসুবিধার জায়গা তো এটা যে যখন আসলে এই রাষ্ট্রপতির যে পজিশনটা সেটাকেও আমরা ফাংশনাল করবার চেষ্টা করছি, বা সেখানে আমরা বলছি যে রাষ্ট্রপতি আসলে পুতুল হয়ে থাকবে, সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে তার থাকা না থাকা নির্ভর করবে এবং তার সকল ইচ্ছা অনিচ্ছা সরকারের ইচ্ছা অনিচ্ছার সাথে সম্পর্কিত হবে, এইরকম পুতুল রাষ্ট্রপতি আর আমরা চাই না। আমরা তো এটা বলেছি। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে এই সরকার যখন আসলে যে কোনো দলই আসলে যখন আসলে এই 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করে, তখন তারা আসলে চায় যে নির্বাহী ক্ষমতা বলেন এবং এই রাষ্ট্রপতিরও তারা আসলে একজন পাপেট হয়েই থাকুক, কারণ রাষ্ট্রপতিকে দিয়ে তারা তাদের যত ধরনের কাজ সেগুলো করাতে পারবে। এবং অসুবিধা এই সংবিধানের অনুযায়ী আসলে সবকিছু করছে, মানে আপনারা নির্বাচন আমরা সংবিধান না দেখেন, ওই যে বললাম যে যখন যখন এটাকে গণ অভ্যুত্থান বলে আমরা যখন স্বীকার করি তখন তো আমরা তখনও বলেছি যে রাষ্ট্রপতিকে আমরা মানে চাই না। কিন্তু সেই সময় যে যখন এই সংবিধান, তো আমরা তো এখনো বলছি যে সংবিধানের যে পরিবর্তনগুলো সেগুলো হওয়া দরকার। আমরা একটা সময় গণপরিষদের দাবি তুলেছিলাম, কিন্তু গণপরিষদে কেউ রাজি হয় না। ওই যে ঐক্য, জুলাই পরবর্তী ঐক্য, সেই ঐক্য তো আসলে হচ্ছে না।
না। এখন অসুবিধার জায়গা হচ্ছে যে ধরেন একটা কথা কিন্তু ওই বিএনপি যখন আসলে সরকারে আসলো তারপর থেকেই আসলে এই কথাটা নেটিজেনরা খুব বলছিল, সেটা হচ্ছে যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। মানে ব্যাপারটা এরকমই যে বিএনপি এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এই সংস্কারগুলোর জন্যই গত 15 বছর কিন্তু 17 বছর তারা এই আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু এখন যখন আবার তারা সরকারে, তারা চাচ্ছে সেই ক্ষমতাগুলো আসলে তার আওতায় থাকুক। এখন এই জায়গায় এবং এখানে খুব গুরুত্বপূর্ণভাবে রাষ্ট্রপতিকে কেন এই 5 মাস পরে কেন প্রথমেই তাকে মানে সরানোর চিন্তা কেন করে নাই? এখানে সাংবিধানিকভাবে সেরকম সুযোগ সুবিধা সে সময় কি মানে ছিল, মানে আপনারাও কি সেই একই জিনিস মেনে নিতেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো আরো আগে থেকে বলছি পদত্যাগ করানো উনাকে, এবং উনাকে শুধু পদত্যাগ করাইলে হবে না, ওনাকে গ্রেপ্তারের দাবি আমরা জানিয়েছি। জি, আমরা এখনো গ্রেপ্তারের দাবিতেই আছি। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে এখানে ওই যে বিএনপি আসলে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে সে চিন্তা করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু ফিরে এসছে, সুতরাং ওই সময় আসলে তার যাতে দলীয় রাষ্ট্রপতিটা থাকে, সেই কারণেই এখন তো আসলে রাষ্ট্রপতি বলে লাভ নেই, দলীয় রাষ্ট্রপতিই বলি। কারণ ওই সময় যাতে এই 5 বছর পরে এই 5 মাসের যেই একটা এই সময় যে রাষ্ট্রপতি চুপ থাকলেন, এরপরে যাতে 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে আরও 5 মাস যাতে তাদের দলীয় রাষ্ট্রপতিটা থাকে এবং নির্বাচনটা তাদের দলীয় রাষ্ট্রপতির সময়ই হয়। এইটার কারণেই মূলত এই যে আয়োজনের কথা বলছি সেটা। আপনি বলেন তো যে শেখ হাসিনার বিষয়ে যে কথাটা আসছে যে উনি লন্ডন গিয়ে উনি আবার শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন, উনি কি বাংলাদেশে থেকে কি শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন না বলে আপনার মনে হয়? নিশ্চয়ই না। সুতরাং ওনার কেন দেশের বাইরে গিয়ে আসলে শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে হবে? এই বিষয়ে আজকে একটি ইংরেজি গণমাধ্যমে তিনি একটি ছোট ইন্টারভিউ দিয়েছেন আজকে সন্ধ্যা 6টায়, এবং সেখানে তাকে তার পদত্যাগ বিষয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন প্রশ্নটাই আসলে বিব্রতকর। মোস্তফা ফিরোজ একটা মানে একেবারে সুস্পষ্টভাবে আমরা হয়তো বুঝতে পারছি যে তিনি হয়তো পদত্যাগ করতে যাচ্ছেন। স্পিকার তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরত আসছেন। অপরদিকে তিনি আরেকটি সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন যে এই প্রশ্নটা বিব্রতকর। মানে একটা ধোঁয়াশা কি কোথাও দেখতে পাচ্ছেন এখনো আপনি? ধোঁয়াশা খুব একটা নেই। এটা নিয়ে যাতে একটা মানে ব্যাপক কোনো না হয়, মানে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন সম্ভবত, যেটা ইস্যু করে আবার দেখা গেলো ধর্ম করে রাস্তায় নেমে পড়লো কেউ কেউ, সেটা না হয়ে শান্তিপূর্ণভাবে একটা হস্তান্তর হচ্ছে। এবং আমার ধারণা যে এটা হুট করে হয়নি, এটা গত 2-3 মাস ধরেই আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক সরকার সে তো চাইবেই যে তার এত যোগ্য দক্ষ লোকজন থাকতে তিনি কেন আগের রাষ্ট্রপতিকে মেনে নেবে। এখন এনসিপি বা জামাত যেভাবে চায় সেভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মব তৈরি করে বঙ্গভবন ঘেরাও করে ভাঙচুর করার মধ্য দিয়ে সেরকমভাবে চায় না। তারা বলছে কি, বিএনপি কি বলছে যে এটা রাষ্ট্রপতি শুধু ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। তো একটা প্রতিষ্ঠান দরকার হলো রাষ্ট্রকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য। তো সেই হিসাবেই যেহেতু পরিবর্তনটা হয়েছে সাংবিধানিকভাবে, সেখানে তার কাছে শপথ নেওয়া হয়েছে, সুতরাং ওই ধারাটা যাতে বজায় থাকুক। এখন আমি শপথ নিলাম, আবার ধুম করে বললাম যে তোমাকে এখনই বঙ্গভবন থেকে নামতে হবে, তোমারে গ্রেপ্তার। এর আগে আবার এই রাষ্ট্রপতি বলেছেন যে আমি এখান থেকে চলে যেতে চাই, মানে নতুন সরকার যদি আসে তারা অনুরোধ করলে তিনি চলে যেতেও আগ্রহী। হ্যাঁ, আগেও যদি বলতো তাহলে উনি যেতেন। বিএনপি বলেনি, বিএনপি যখন মনে করছে যে না তারা আস্তে আস্তে সব গুছায় ফেলছে, এখন তাদের রাষ্ট্রপতির দরকার। সেক্ষেত্রে মনিরা শারমিন যে অভিযোগটি করেছেন, মানে এই বিএনপি এসে তারা যখন এই তত্ত্বাবধায়ক সরকার আমলটা পর্যন্ত থাকবেন সেই সময় তারা দলীয় রাষ্ট্রপতি নিয়োগ করতে চান, সেই অভিযোগটাকে আপনি কিভাবে দেখছেন? রাষ্ট্রপতির বিষয়টা যে ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডা সেটা তো এখনো নির্ধারিত হয়নি, যেহেতু এখনো এটা সলভ হয়নি। সুতরাং এখন করণীয় কি? এখন আগের ফরম্যাটেই রাষ্ট্রপতি থাকবেন সেইভাবে। কিন্তু এখন বিএনপির জায়গায় বিএনপি কেন আনছে? এখনও যে এই রাষ্ট্রপতি থাকলেও যা বিএনপির নিযুক্ত যে রাষ্ট্রপতি আসবেন সেও তো একই, মানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যা করছে, ডক্টর মঈন খান হোক বা আব্দুল আল মিন্টু হোক বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক, তারা তো একই ফাংশনই করবে। তো সুতরাং এখানে কোনো পরিবর্তন নেই। এখন রাষ্ট্র সংস্কার বা পরিবর্তনে যদি রাষ্ট্রপতিকে ঘিরে যদি একটা ক্ষমতার বলয় তৈরি করা হয় সেটা তো অন্য বিষয়। সেই বিষয়টা তো আলাপ আলোচনার ব্যাপার, সেটা হয়তো 1 বছর 2 বছর 3 বছর পরে যখন এটা ঠিক হবে সেটা তো তখনকার ব্যাপার। কিন্তু এখন এই মুহূর্তে বিএনপি চায় যে তাদের এই ফরম্যাটেই তাদের একটা রাষ্ট্রপতিকে সামনে নিয়ে আসা।
তো সেই কাজগুলি হচ্ছে, কিন্তু এটাকে নিয়ে কোনো উত্তেজনা তৈরি করা, একটা বিশেষ পরিস্থিতি তৈরি করা, সেইটা বিএনপি করতে চায় না। কারণ গত 18 মাসের অভিজ্ঞতা, এই দফায় দফায় প্রতি মাসে মাসে বা দিনে দিনে যে ধরনের মব, যে ধরনের একটা উত্তেজনা, তার অবসান মানে আবার ঘটে। রাষ্ট্রপতিকে ঘিরেও আমরা মব হতে দেখেছি। হ্যাঁ হয়েছে, সেই কারণে এখন এই রাষ্ট্রপতিকে মানে ঘিরেও যাতে সেরকম কোনো পরিস্থিতি না হয়, সেই কারণে শান্তিপূর্ণভাবে স্বেচ্ছা, ওই যে আজকে সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন না, যে তিনি চাইলেই পদত্যাগপত্র দিলেই বিধান আছে, সরকারেরও কোনো সমস্যা নাই, সরকারের কোনো সমস্যা নেই, যে কেউ পদত্যাগ করতে পারে, ওইভাবে চাচ্ছেন। কিন্তু ফোর্স করে জোর করে আপনাকে পদত্যাগ করতে হবে, এই মুহূর্তে বঙ্গভবন থেকে বেরোতে হবে, বঙ্গভবন থেকে নামাই দিয়ে ট্রেনে হেসে তারে কারাগারে ঢুকানো, এরকম কোনো পরিস্থিতি বিএনপি চায় না। একটা সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ যেই রাজনৈতিক স্থিতিশীলতা আছে সেটাকেই রক্ষা করতে চাই বিএনপি, কিন্তু আবার একই সঙ্গে সে তার মতন করে একজন রাষ্ট্রপতি নিয়ে আসতে চায়। তার মানে এই মুহূর্তে আসলে রাষ্ট্রপতির ইস্যুতে এনসিপি কিংবা জামায়াত ঠিক যেভাবে চাইছে বিএনপি সেভাবে চাইছে না, সেখানেও একটা বড় রাজনৈতিক ইস্যু আছে কিনা সেই আলোচনায় ফিরবো। জিপে ইস্পাত নিমিত্ত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিমিত্ত রাজকাহন দেখছেন। মনিরা শারমিন, আপনারা বলছেন যে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ করাটাই এখন আসলে বিএনপির জন্য একটা মুখ্য বিষয়, কিন্তু যেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এত আলোচনা চলছে সেই রাষ্ট্রপতির অধীনে সেই সময়কার ছাত্র জনতার যারা মুখপাত্র আমরা যাদেরকে ভেবেছি বা পোস্টার বয় যাদেরকে বলেছি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম কিংবা আসলে মাহফুজ রহমান, তারা তো আবার এই রাষ্ট্রপতির অধীনেই সরকার গঠন করলেন, উপদেষ্টাও হলেন। তখন আসলে আপনাদের কেন মনে হয় নাই তিনি একজন দলীয় রাষ্ট্রপতি? দেখেন, প্রথমত একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় যখন 3 দিন, আপনি সিচুয়েশনটা চিন্তা করেন, 3 দিন বাংলাদেশে কোনো সরকার নাই, কেউ নাই। তারপরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হলো, উনি দেশে আসলেন, আসার পরে ওই মুহূর্তে সরকার গঠনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আপনি যেহেতু একেবারে সব বাদ দেন, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব হিসেবে আমি বলছি না, আমি নাগরিক হিসেবে বলছি, ওই সময় একটা সরকার দরকার ছিল বাংলাদেশে। তখন যখন সরকারটা গঠন করা হলো, এরপরেই কিন্তু বারবার করেই বলা হয়েছে, এখন ধরেন বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে কাজ কি? আলাদা কি কোনো কাজ আছে? কাজ নাই, কিন্তু সে বসে থাকে এবং তার কাজ হচ্ছে ওই বছর বছর ওই কি বলে, যারা আসামি আছে তাদের একটু ক্ষমা করে দেওয়া, পলিটিক্যাল আসামি হলে ক্ষমা করে, ভালো বেশি দ্রুত ক্ষমা করে দেয়। তো এই ছাড়া আপনি আসলে, এবং ওই পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে ধরনের সিদ্ধান্ত সেটা আসলে প্রধানমন্ত্রী নেন, ওনাকে খালি একটু কাগজটা পাঠায়, একটা সিগনেচার নেয়, এটাই হচ্ছে রাষ্ট্রপতির আসলে কাজ। কিন্তু ওই সময় সরকার গঠনের পরে আসলে আমরা একদম পরেই আমরা এই দাবিটা তুলেছিলাম যে আসলে একটা আওয়ামী লীগের পতিত সরকারের যে নির্বাচিত যে রাষ্ট্রপতি, তাকে আসলে এটা নৈতিকভাবে উনি থাকার জায়গা রাখে না। রাষ্ট্রপতিতে ওই সময় সরকার গঠন করার জন্য প্রয়োজন ছিল, এখন যেটা প্রয়োজন সেটা তো আমার করতে হবে। যতটুকু আপনাদের প্রয়োজন ছিল আমাদের প্রয়োজন না, এটাই আমি আপনাকে একটু ঠিক করে দিতে চাই। ওই সময় তো আসলে এনসিপির সরকার ছিল না, ওইটা বিএনপির সরকার ছিল না, ওটা জামাতের সরকারও ছিল না, ওটা বাংলাদেশের জন্য ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারটা দায়িত্ব নিয়েছে। আপনার বুঝতে হবে খুব কঠিন একটা সময়। তো ওই সময় সরকার গঠন, সরকার ছাড়া বাংলাদেশটাকে আপনি 3-4 দিন আমাদের কোনো সরকার ছাড়া চলেছে। পরবর্তীতে সরকার গঠনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি আচ্ছা আপনি এখন আমাকে একটু বলেন, যদি হাসিনার সাথে সাথে এই হাসিনা যেরকম প্লেনে পালাই গেল, রাষ্ট্রপতিও যদি পালিয়ে যেত, তাহলে কি, মানে আমাদের তো কোনো একটা সিস্টেম বের করা হইতোই, মানে কোনো একটা সিস্টেম বের করে তো আমাদের সরকার গঠন করা হতো। কিন্তু ওই সময় রাষ্ট্রপতি আছেন বলেই আসলে সরকার গঠনটা করা হয়েছিল, কিন্তু তারপরেই কিন্তু আসলে চাইলে তাকে সরিয়ে দেওয়া যেত। সুতরাং এইখানে একটা পলিটিক্যাল ঐকমত্যের বিষয় ছিল, যে পলিটিক্যালি যদি আমরা ঐকমত্যে আসতে পারতাম, সবগুলো রাজনৈতিক দল যদি একত্র হয়ে বলতে পারতো যে হ্যাঁ, একটা পতিত ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতিকে আমরা রাখবো না। এই রাষ্ট্রপতির অধীনে সংসদকে অপবিত্র এরকম শব্দ ব্যবহার করেছেন, মবেরও সৃষ্টি হতে দেখেছি আমরা। স্বাভাবিক না? এখানে বললেন যে আপনারা একভাবে চেয়েছেন এই রাষ্ট্রপতি চলে যাক, মানে মব সৃষ্টি করে কিংবা নানান রকম ঘটনা তৈরি করে। বিএনপি হয়তো সেটি চায় নাই, বিএনপি চাইছে সাংবিধানিকভাবে সবকিছুর মীমাংসা হোক। আলটিমেটলি সাংবিধানিকভাবে তো আসলে কিছু হয় নাই, অনেক কিছুই হয় নাই, কিন্তু বিএনপি কিন্তু সেগুলো মেনে নিয়েছে। ওইটাই আমি বললাম প্রথম থেকে, যে কথাটা বললাম, যে গণ অভ্যুত্থানটাকে তারা ততটুকুই গ্রহণ করে যতটুকু তাদের প্রয়োজন মিটে আর কি। আর ততটুকুতে তারা হচ্ছে গণ অভ্যুত্থান যে বাংলাদেশে হয়েছে এটা স্বীকার করে না, এবং তখন সংবিধানের কথা বলে। দেখেন, বাংলাদেশে সংবিধান বহির্ভূতভাবে অনেক কিছু হয়েছে,
একটা নির্বাচনও হয়েছে সংবিধান বহির্ভূতভাবে। এখন আপনি হাইকোর্টের কথা বলবেন, হাইকোর্টের একটা রেফারেন্সের কথা বলবেন, কিন্তু সেগুলো তো স্পেশাল সিচুয়েশনেই করা হয়েছে। সুতরাং এইখানে আসলে এটা আমি মনে করি যে বিএনপিরও আসলে বিএনপি যা সেটা সময় ক্ষেপণ করেছে, আমি যেটা বললাম, তার একটা দলীয় রাষ্ট্রপতি একটা সময় বসাবে এবং এই মাঝখানে তার একটু প্রিপারেশন আসলে নিয়ে রাখলো, নিজেদের একটু গুছিয়ে নিল। এছাড়া বিএনপিরও কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার প্রতি খুব বিশেষ অনুরক্ত তারা না, কারণ এই রাষ্ট্রপতি কিন্তু জনাব তারেক রহমানকে কি ভাষায় গালি দিয়েছেন এবং মেজর জিয়াকে কি ভাষায় সম্বোধন করেছেন এগুলো সব ওনারা জানে। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় না যে এই রাষ্ট্রপতি চুপ্পুকে তারা খুব পছন্দ করেন জন্য আসলে এই অবস্থায় ওনারা এতদিন ধরে সহ্য করেছে। ফেরোজ, সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব নেই, এটি মানে খোদ বলা হয়েছে বঙ্গভবন সূত্র থেকে, মানে তার মানে এই সরকারের সাথে, নির্বাচিত সরকারের সাথে রাষ্ট্রপতির যে দূরত্বের কথা মনিরা শারমিন বলছেন, মানে বিএনপিও হয়তো তাকে পছন্দ করেন না, সেরকম দূরত্ব আমরা অন্তত কোনো ইভেন্টে দেখার সুযোগ হয় নাই, যেটি আসলে আমরা এর আগে বিগত সময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি। এই যে সময় ক্ষেপণের অভিযোগ করেছেন মনিরা শারমিন, সেটিকে আপনি আসলে কি বলতে চান? সত্যি কি বিএনপি এই রাষ্ট্রপতির ক্ষেত্রে শুধুই সময় ক্ষেপণ করলো? না, ওই যে বললাম না যে মানে পর্যায়ক্রমে করতে চাইছে, যেইভাবে রাষ্ট্রপতিকে সরাতে চাইছে মানে অন্যান্য দল, বিএনপি বাদে অন্যান্য দলগুলো, বিএনপি সেভাবে চায়নি। বিএনপি স্টেপ বাই স্টেপ এগোতে চায়। যেমন বিএনপি বলছে না যে জুলাই সনদের তাদের যেগুলি ঐক্যমতের জায়গাগুলি সেগুলি তারা বাস্তবায়ন করবে, কিন্তু তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে কিছু করবে না, স্টেপ বাই স্টেপ করবে। তা আমার ধারণা যে সেটারই অংশ হচ্ছে যে আলটিমেটলি তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তো মানে বিএনপি মানে আগে কি হয় যে দল ক্ষমতায় আসে সে দল তার মনোনীত রাষ্ট্রপতিকেই, এর বাইরে গিয়ে কিছু দেখার কি কোনো সুযোগ আছে? এর বাইরে এই ক্ষেত্রে যেহেতু অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিরোধী দলের আপত্তি আছে যে সে ফ্যাসিস্ট মানে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি, তাকে রাখবে কেন? তো মানে বিএনপি তো রাখার তো দরকার নেই, মানে তার নিজের যেহেতু লোক আছে, সে কেন ওই রাষ্ট্রপতিকে মানে সমর্থন করবে? সে তো সাংবিধানিকভাবেই তো, যেহেতু ওই যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে পদত্যাগের সুযোগ আছে, সুতরাং তাকে হয়তো মেসেজ দেওয়া হয়েছে যে আপনি পদত্যাগ করেন, তো উনিও রাজি হয়েছেন, উনিও এটা তো মেনেই নিয়েছেন যে উনি তো এর আগেও প্রস্তুত ছিলেন, এটা তো বলছেই। তো সেই অনুযায়ী তিনি এখন পদত্যাগপত্র কালকে সন্ধ্যায় পেশ করবে, তারপরে বিএনপি তার মনোনীত রাষ্ট্রপতিকে পার্লামেন্টের সদস্যদের ভোটে নির্বাচন করে নিয়ে আসবে। এই প্রক্রিয়ার মধ্যে, এটার মধ্যে খুব একটা পার্থক্যটা কোথায়? মানে যেহেতু সরকার হচ্ছে বিএনপি, মানে আবার এই বিএনপির মনোনীত রাষ্ট্রপতিও তো বিরোধী রাজনৈতিক দল চাইছে না, যেটি মনিরা শারমিন বললেন, মানে এনসিপি সেটি চায় না যে আবারও নতুন করে রাষ্ট্রপতি যিনি আসবেন তিনি একটি দলের মনোনীত রাষ্ট্রপতি। কার হবে? না, মানে এখনকার যে সিস্টেম সেটা এখন এই সিস্টেমে তো এটাই হবে, তো এটাই মানে হবে। এখানে জুলাই সনদ বাস্তবায়নের তো সুযোগ হয় না যদি সেই সংস্কার প্রস্তাবটা যদি হয় তারপরে না সিস্টেমটা পাল্টাবে, কিন্তু মানে এখন পর্যন্ত তো এই সিস্টেমেই হবে। যদি মানে ইমিডিয়েট কিছু করতে হয় তাহলে তো আরো অনেক লম্বা সময়ের ব্যাপার আছে, তো সেটা যখন হবে তখনকার ব্যাপার, এখন তো কোনো সমস্যা নেই। আমার ধারণা যে এখন যে পরিবর্তনটা হচ্ছে এতে জামাত, এনসিপি বা অন্যান্য দল আমার মনে হয় বিরোধিতা করবে না, এটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই তারা ধরে নেবে। আপনারও কি মনে হয় যে এই মুহূর্তে আসলে যে প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি যদি নিয়োগ হন সেখানে বিরোধী রাজনৈতিক দল কোনো ধরনের বিরোধিতা করবে না? যদিও এখন যিনি রাষ্ট্রপতি আছেন সেটি তার সময় সংসদের প্রথম অধিবেশনে তার ভাষণের সময় এনসিপি এবং জামায়াত ওয়াকআউট করেছিল। দেখুন, আমি একটু কয়েকটা জিনিস একটু পরিষ্কার করা দরকার। যে প্রথমত যে আমরা যে প্রক্রিয়ার কথা বলছি যে শান্তিপূর্ণ বা অন্য কোনো উপায়ে সরানো, বিএনপি একভাবে সরাতে যাচ্ছে, অন্য রাজনৈতিক দলগুলো অন্যভাবে সরাতে যাচ্ছে, অ্যাট দিস মোমেন্ট সেই প্রশ্নটা আসে না। কেন আসে না আমি সেটা বলি। আর আপনি যদি শান্তিপূর্ণভাবে সরানো এটা যদি চাইতেন এবং এটাই যদি হচ্ছে কি ওভারঅল গোল হয়ে থাকে, এই শান্তিপূর্ণভাবে সরানোর সম্ভাবনা নির্বাচনের পরপর সংসদের প্রথম অধিবেশন থেকে দ্বিতীয় অধিবেশন, এই পুরো সময়টাই আপনার হাতে ছিল। যেই জায়গায় আমাদের প্রশ্নটা করা উচিত সেটা হচ্ছে টাইমিংটা। যেই টাইমিংটা আপনি শান্তিপূর্ণ, আপনি রাষ্ট্রপতিকে ফেব্রুয়ারির 20 তারিখেও বলতে পারতেন, আপনি মার্চে বলতে পারতেন, এপ্রিলে বলতে পারতেন, আপনি হচ্ছে মে জুন পুরো সময়ই বলতে পারতেন। কোনো সময়ই এই শান্তিপূর্ণ উপায় এবং সেটা শান্তিপূর্ণ সমাধানই হতো। যদি আপনি বলতেন যে পদত্যাগ করুন, উনি অসুস্থ বোধ করতেন এবং অসুস্থ বোধ করে উনি হচ্ছে গিয়ে পাঠিয়ে দিতেন, সেটা সেইভাবে হতো।
ইস্যুটা হচ্ছে সেটা তখন হয়নি, এইটা হয়েছে। এই জায়গাটা যে টাইমিংটা ইম্পর্টেন্ট কিনা, কারণ আমি যেটা একদম শুরুতে বলেছিলাম যে উই নিড টু রিমেম্বার দ্যাট তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে রায়টা সেটা কিছুদিন আগে পাবলিশড হয়ে গেছে। সেখানে বিচার বিভাগ তার একটা মতামত দিয়েছে। আমরা জানি যে জুলাই চার্টার সংক্রান্ত যে বিষয়গুলো সেটা নেক্সট পার্লামেন্টারি অধিবেশনে খুব সম্ভবত অ্যাড্রেস করা হবে। যদি অ্যাড্রেস করা হয় তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টটা কীভাবে হবে না হবে সেই বিষয়গুলো আবারও সামনে চলে আসবে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, আই থিঙ্ক দ্যাট ইজ আ মোর ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন টু সিক, সেটা দেখার জন্য। এইটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার। দ্বিতীয়ত যেইটা যে এখন বর্তমান পরিস্থিতিতে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেটা তো এক্স্যাক্টলি আপনার দলীয় যে ব্যক্তি বা আপনার অনুগত যিনি, তাকে ছাড়া আপনার বসানোর হচ্ছে গিয়ে আর কোনো ধরনের স্কোপ হচ্ছে গিয়ে এখানে নেই। এখন বিরোধী দল দুটো ঘটনা ঘটতে পারে। 91 সালের কথা যদি মনে থাকে আপনাদের, তাহলে 91 সালে আওয়ামী লীগ জানতো যে তার বিরোধী দলে, তো সেখানে একজন রাষ্ট্রপতি প্রার্থী দেওয়ার আসলে কোনো অর্থ হয় না, তারা হারবেন, তারপরও সেটাকে একটা সিম্বলিক অ্যাক্ট হিসেবে হচ্ছে গিয়ে তারা দিয়েছেন। সো বিরোধী দল চাইলে সেরকম একটা কিছু করতে পারে। এবং যেহেতু হচ্ছে কি আমরা ভোটিং সিস্টেমটা গোপন ভোট বা ওইরকম কিছু হচ্ছে না, এক্স্যাক্টলি যে কনস্টিটিউশনাল যে প্রভিশন সেইভাবেই হচ্ছে, এটা আসলে কোনো ধরনের চেঞ্জ মেক করবে না, কিন্তু এটা একটা সিম্বলিক জেস্টার হিসেবে তারা সেটাকে ইউজ করতে পারেন। অথবা তারা সরকারি দল যাকে দিবেন তাকে মেনে নিতে পারেন, ভোট দান থেকে অ্যাবস্টেইন করতে পারেন, অথবা তাকে সমর্থন দিতে পারেন। তার মানে এট দ্য এন্ড অফ দ্য ডে এখন সেটা আসলে কোনো সময়টাতে এসে রাষ্ট্রপতির পরিবর্তনটাকে আপনারা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, মানে যদি সেটা আমি যেটা শুরুতে বললাম যে আই থিঙ্ক দিস প্রেসিডেন্ট হ্যাজ আউটলিভড হিজ ইউটিলিটি। তার মানে এই রাজনৈতিক কৌশলটা আসলে পরিবর্তিত বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রসঙ্গে ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যিনি রাষ্ট্রপতি হন না কেন, ফাংশন পরিবর্তন হবে কিনা বাংলাদেশে, সেটা একটা বড় প্রশ্ন। মানে এই রাষ্ট্রপতিকে পরিবর্তন করা নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা দেখেছি। পরবর্তী যিনি রাষ্ট্রপতি নির্ধারিত হতে যাচ্ছেন, তার মধ্য দিয়ে বাংলাদেশে একটা বড় পরিবর্তন আসার সুযোগ বা সম্ভাবনা কতখানি? নেই, কোনো ধরনের সম্ভাবনা নেই। কারণ আমরা বললাম তো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা খুব ইম্পর্টেন্ট, আপনি কী প্রক্রিয়া ফলো করছেন, দ্য প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি হচ্ছে গিয়ে সিমিলার প্রসেস ফলো করে আশা করেন যে ডিফারেন্ট আউটকাম, তাহলে তো সেটা হবে না। আমরা যেইভাবে এগুচ্ছি, যেই প্রক্রিয়ায় এবং যেভাবে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করব, তো সেইখানে হচ্ছে গিয়ে আপনি আপনার এ ধরনের আশা করার কোনো কারণ আমি দেখি না। এবং আরেকটা জিনিস যেটা ব্যাপার আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে বাংলাদেশে আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো তাদের লেসন লার্নটা সবসময় হচ্ছে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা দেশেই হয় যে সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। সেই ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে যেটা নেগেটিভ অনেক সময় হচ্ছে গিয়ে সেটাকে গ্রহণ করে। আপনি যদি দেখেন পুরো বাংলাদেশের হিস্ট্রিতে 91-এর পরে একটা সময়ই শুধুমাত্র চেষ্টা করা হয়েছিল যে মোটামুটি গ্রহণযোগ্য একজনকে রাষ্ট্রপতি বানানো, সেটা হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ 96-এর ইস্যুর সময়। তার কনসিকুয়েন্সটা কী হয়েছে? আওয়ামী লীগ বিট্রেড ফিল করেছে 2001-এর ইলেকশনের পরে। তারা যেটা আশা করেছিল এই রাষ্ট্রপতির কাছ থেকে, সেই যদি তিনি পালন করেননি, সে কারণে তারা হচ্ছে বিট্রেড ফিল করেছে এবং সেটার মূল্য ওনাকে চুকাতে হয়েছে। বিএনপি যখন তারপরে বদরুদ্দোজা চৌধুরীকে তারা রাষ্ট্রপতি হিসেবে করলো, উনি যখন চেষ্টা করলেন, সেই চেষ্টার খেসারত আবার তাকে দিতে হলো, তাকেও হচ্ছে গিয়ে পদত্যাগের মধ্যে একটা ব্যাপারের মধ্যে দিয়ে যেতে হলো। তাহলে এসেনশিয়ালি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে হিস্ট্রিক্যালি একটা মেসেজ সবসময় দিয়ে রেখেছে যে রাষ্ট্রপতি যদি দলীয় যেই অ্যাক্টিভিটি সেটার বাইরে কোনো কিছু করেন, সেটাকে তারা গ্রহণ করবেন না। এখন আপনি যেটা বলছিলেন যে জুলাইয়ের পরে সেটার পরিবর্তন হবে কিনা, এগেইন পরিবর্তনটা তখন হতে পারে যখন আমি হচ্ছে গিয়ে যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হবে, রাষ্ট্রপতির যে রেসপন্সিবিলিটি থাকবে, সেই জায়গাগুলোতে আমি কোনো পরিবর্তন আনছি। যেহেতু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে এক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে এবারে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে অন্যভাবে চিন্তা করার কোনো দিক দিয়ে কোনো সুযোগ কি আছে? কোনো দিক দিয়ে কোনো সুযোগ তো নেই। প্রথম কথা হচ্ছে জুলাই সনদে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া, সেটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে তো আপনাকে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। এখন পর্যন্ত তো আমরা কনস্টিটিউশনাল চেঞ্জের এই জায়গাতে যাইনি। এখন ধরেন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তারপরে যখন নেক্সট অধিবেশনটা বসবে, আমরা তো এটা ঘটার সম্ভাবনা খুব কম যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চেঞ্জ করে তারপরে রাষ্ট্রপতির নমিনেশন হবে, নির্বাচন হবে, সেটা হবে না। তাহলে কি করার আছে? এক্সিস্টিং যে প্রসেস আছে সেই প্রসেসে, অ্যান্ড এক্সিস্টিং প্রসেসে যদি যাই, আমি যেটা বললাম যে পলিটিক্যাল পার্টিগুলো যে লেসনটা লার্ন করেছে সেটা হচ্ছে
দলীয় লোককেই দিতে হবে, তো সেইটা অনুসরণ করে তারা তাদের যে কার্যাবলী সেটাই করবেন। সো এই জায়গায় এবং যখন সেটা হবে তখন আপনি আসলে তো হচ্ছে কি অন্য একই কিছু ধারাবাহিকতা থাকবে বলে আপনারা থাকবে। মনে করছেন। মনিরা শারমিন, এই রাষ্ট্রপতির আপনারা গ্রেফতার চেয়েছেন, মানে তিনি শুধু অভিশংসিত হবেন তা নয়, আজকেও নাহিদ ইসলাম বলেছেন এই রাষ্ট্রপতিকে তার পদত্যাগ করতে হবে এবং এরপরে তাকে গ্রেফতার করতে হবে। রাষ্ট্রপতি গ্রেফতার হলে আসলে মানে বাংলাদেশের এই ধারাগুলোর পরিবর্তন হবে, এই সমস্যার সমাধান হবে কিনা সেটি একটু আপনার কাছে জানতে চাই। এবং যেটি ডক্টর আসিফ আহমদ শাহান বলেছেন যে বাংলাদেশের আসলে ফাংশনের কোনো পরিবর্তন হবে না, সেই পরিবর্তনটা আপনারা আনবেন কি করে? দেখেন, প্রথমত রাষ্ট্রপতির গ্রেফতার হওয়া বা তাকে বিচারের আওতায় আনা এটা ওনার কর্মফল আর কি, মানে এটা হতে হবে। এটা হচ্ছে যেই রাষ্ট্রপতি শেখ হাসিনার পায়ে সালাম না করলে তার ঘুম আসে না, তো সেই রাষ্ট্রপতির তো আসলে তার কর্মফলটা ভোগ করতে হবে এখন গ্রেফতারের মাধ্যমে। তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কারণ পুরো জুলাই আন্দোলনে উনি রাষ্ট্রপতি ছিলেন এবং ওনার পক্ষ থেকে আপনি কখনো নিশ্চয়ই দেখেননি যে কোনো ধরনের প্রতিবাদ বা এই এতগুলো ঘটনা ঘটে গেল। সুতরাং এখানে উনি নীরব দর্শক হিসেবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছেন এবং সেই সরকারকেই সাপোর্ট দিয়ে গেছেন। সেই জায়গা থেকে এই গ্রেফতারের ব্যাপারটা পুরোটাই আলাদা। এখন এইখানে এই সমস্যার সমাধান কিভাবে হবে এটা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে দেখেন রাষ্ট্রপতি নির্বাচন যে পদ্ধতিটা, এটা জুলাই সনদে এটা এই প্রক্রিয়াতে তো সমস্যা। যেভাবে করে এখন দলীয় রাষ্ট্রপতি নিয়োগ করার সুযোগ আছে সেটা যদি আমরা পরিবর্তন করতে চাই, আমরা জুলাই সনদে বলেছি যে আইনসভার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের যারা সদস্য থাকবে তারা গোপন ব্যালটের মাধ্যমে আপাতত যেহেতু সেটি হওয়ার সুযোগ নেই, এটা করবে। তাহলে দেখেন আপাতত যেহেতু হওয়ার সুযোগ নেই, তাহলে এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন হবে তাহলে আবার আপনারা যিনি নতুন রাষ্ট্রপতি হবেন তাকে আবার সে একইভাবে অপরাধী কিংবা না, এখানে দেখেন এখানে তো রাষ্ট্রপতি চুপ্পুর সাথে তো আপনি অন্য কাউকে মানে কিভাবে তুলনা করবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি অন্য একজন দলীয় রাষ্ট্রপতি, এটা তো বাংলাদেশের ট্রেডিশন। আপনি দেখেন যে ওই যে ভাই যেটা বলছিলেন যে যখনই আসলে একটা ঠিকঠাক প্রসেসের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ হয়েছে, বাংলাদেশকে ওরকম ওই একটা সুযোগ দেওয়ার পরে পরবর্তীতে অন্য সরকার এসে তাকে সন্দেহর চোখে দেখেছে। সুতরাং সেই জায়গা থেকে তো এইটা একটা অসুবিধা, কিন্তু এই যে প্রসেসটা যে আমরা কখনোই ঠিক করিনি। এখন এই যে পরবর্তী অধিবেশনে আমাদের এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কথা যেহেতু বলা আছে, সদস্যদের যে গোপন ব্যালটের মাধ্যমে, এখন উচ্চকক্ষ নিম্নকক্ষই তো পরবর্তী অধিবেশনে হবে না, কারণ হচ্ছে এটা সংবিধান সংস্কারের জায়গাটা। এখন সংবিধান সংস্কারে এটা সংস্কার করবে নাকি সংশোধন কমিটি, এইটা নিয়েই তো এখন মূল ডিবেটটা বিরোধী দল এবং সরকার দলের। সুতরাং এইটা হওয়ার খুব মানে আমি খুব নিকটবর্তী কোনো সম্ভাবনা দেখছি না, কারণ এটা অ্যাজ ইট ইজ যেভাবে করে এত বছর হয়ে এসছে, দলীয় রাষ্ট্রপতি নিয়োগ করার ক্ষেত্রে যে প্রক্রিয়া অবলম্বন করতো অন্যান্য রাজনৈতিক দল, সেই একই প্রক্রিয়ায় যাবে। এখন পরবর্তীতে এটা আসলে আমি মনে করি যে এখন যেহেতু বিএনপি সরকারের আসলে সদিচ্ছা, এটা আসলে সরকারের সদিচ্ছা ছাড়া আমি অন্য কিছুই বলবো না। এই পরিবর্তনের সদিচ্ছা, এই কাঠামোগত সদিচ্ছা বলছেন মোস্তফা ফিরোজ, একই সময়ে অনেকেই বলার চেষ্টা করছেন এখন এসে রাষ্ট্রপতির এই পদত্যাগ নানান সময়ে রাজনৈতিক চাপ, এই পদত্যাগ একটা বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে এনসিপি এবং জামায়াতের সেই রাজনৈতিক চাপ। এই রাজনৈতিক চাপেই কি সত্যিকার অর্থে রাষ্ট্রপতি পদত্যাগ করছে? না, কোনো চাপই নেই, বিএনপির উপর কোনো চাপই নাই। বিএনপি তার মতন করে সবকিছু গোছাচ্ছে। বিএনপি কিসের চাপ? আর দেখেন, এটা মন্ত্রী পরিষদ শাসিত একটা সরকার। এই সরকারের আমরা সবাই বলি যে রাষ্ট্রপতি অনেকটা পুতুল। সেই পুতুল একটা রাষ্ট্রপতি যার কোনো ক্ষমতা নেই, তাকে আপনি কিসের কোন আইনে আপনি বিচার করবেন, কিসের দণ্ড দেবেন, কি অপরাধ, কি দুর্নীতি করছে, তার কি সে এক্সিকিউটিভ পাওয়ার আছে? নেই তো। আপনি বিচার করবেন শুধু শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতি, সেই কারণে তো তার চেয়ে তো বড় দাবি হলো ডক্টর ইউনূসের বিচার করা। বরং তার এক্সিকিউটিভ পাওয়ার ছিল, তার আমলে হামের দুর্নীতি হয়েছে, তার আমলে বাণিজ্য চুক্তি হয়েছে, যেগুলি নিয়ে রাজনৈতিক দলগুলো সরব, আরও অন্যান্য এক্সিকিউটিভ। কেন সালাউদ্দিন আহমেদ তো নিজে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির তদন্ত হবে এবং তদন্ত কমিশনকে, মাফ করুন, দুদককে বলেছেন যে তদন্ত করার জন্য আহ্বান জানাইছে না। তো সে আহ্বান জানালে উপদেষ্টারা ফাঁসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস ফাঁসবে না? তো সেই তুলনায় আপনি শাহাবুদ্দিন রাষ্ট্রপতিকে আপনি কোন এতে মানে বিচার করবেন, কিসের জন্য? অভিযোগটা কি? যদি কোনো দুর্নীতি রেখে থাকে তাহলে সেটা স্পেসিফিকভাবে আনতে হবে, সেটা হইতে পারে। কিন্তু এছাড়া শুধু আমি শেখ হাসিনার আমলে উনি প্রতিবাদ করেনি, ওনার প্রতিবাদ করার কোন স্কোপ আছে? কোন আইন অনুযায়ী উনি প্রতিবাদ করবেন? মানে আমাদের যে কাঠামোর মধ্যে, ধরেন বিএনপি সরকারের আমলেও তো অনেক অনিয়ম হবে না, দুর্নীতি হবে না, তো তখন রাষ্ট্রপতি ওখানে বসে বসে প্রতিবাদ করতে থাকবে?
আর প্রতিবাদ না করলে কি পরবর্তী সরকার এসে তার বিচার নীরব করবে? ভূমিকা পালন করেছেন, এই শব্দটি ব্যবহার তো করেছেন। নীরব ভূমিকা সম্বলিত তো কাঠামোটাই তো তাই। এখানে হলো রাষ্ট্রপতি অনেকটা অচল, আমরা বলি না পুতুল, তার কবর জিয়ারত এবং অল্প কিছু ফাংশন ছাড়া আর কিছু করার নেই। সেই অবস্থা থেকে তার বাইরে যখন যাবে সে তো বিদ্রোহ করবে, তাহলে তো রাষ্ট্রদ্রোহিতার দায়ে তিনি ফাঁসবেন, তাই না? তো এগুলো হলো ধরেন আবেগের জায়গা থেকে আমরা বলি যে এই বিচার, ওই বিচার, সেই বিচার। আমি শুধু এই রাষ্ট্রপতি বিচার চান, অথচ আপনারা যে অন্তর্বর্তী সরকারের সাথে জোটবদ্ধভাবে একটা লম্বা সময় ছিলেন, যেটি অন্যান্য রাজনৈতিক দল বলে, তাদের বিচার কখনো চান নাই। কারা 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 জোটবদ্ধভাবে ছিল? না, অন্তর্বর্তী সরকার আপনাদের সাথে, শুনুন, আপনাদেরই লোক। এইটা আমি আপনার সাথে এসে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লোক না। যদি আমাদের লোক হইতো তাহলে তো পরবর্তীতে এখন আমরা সরকার গঠন করতাম এবং আমাদের সরকারে ওই পররাষ্ট্রমন্ত্রী, মানে তখনকার নিরাপত্তা উপদেষ্টা এখন পররাষ্ট্রমন্ত্রী হইতো, আর তখনকার অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী হইতো। এটা তো আমাদের সাথে হয় না, এটা বিএনপির সাথে হয়েছে। শুনেন, উপদেষ্টা পরিষদ ছিল সর্বদলীয়, সুতরাং এখানে কোনোভাবেই যারা বলবার চেষ্টা করে যারা এই শব্দগুলো আসে কেন না, এটা আপনারা আনেন দেখে আসে। এখন আমি আপনাকে বলি, এখানে আমি একটু বলি যে এই যে ভাই যেরকম করে বলছেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি হচ্ছে সুফি দরবেশ, ওনার আসলে এই নীরব ভূমিকা ছাড়া কোনো অসুবিধা, মানে নীরব ভূমিকা থাকা ছিল না, যেহেতু আপনারা পুতুল শব্দটি ব্যবহার ঠিক আছে, পুতুল শব্দ ব্যবহার করছে, তাই বলে কি তার অন্য সব অপরাধ থেকে তিনি ইনডেমনিটি পাবেন কিনা, এটা আবার প্রশ্ন। দেখেন, ঘুষ গ্রহণের অভিযোগে উনি দুদকের 2014 সালে খাদ্য অধিদপ্তরের একটা ঘুষ, মানে একটা ইয়েতে উনি 30 লাখ টাকা ঘুষ গ্রহণের ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগ আবার পুনঃ তদন্ত করতে হবে। এবং ওনার তো মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে এবং এই দুবাইয়ে উনি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে উনি অবৈধ সম্পদ উনি করেছেন, সেটা নিয়ে অবশ্যই ওনাকে বিচারের আওতায় আনতে হবে। সুতরাং এই শুধুমাত্র উনি রাষ্ট্রপতি, উনি ওই সময় নীরব ভূমিকা পালন করেছে, এটা তো নৈতিকভাবেও তো ওনার এই জায়গাতে ভুল আছে। এখন ওনাকে শুধুমাত্র পুতুল দেখে সরকার যা বলেছে উনি তাই করেছে, এইভাবে করে ওনাকে ইনডেমনিটি দেওয়ার না, তো ভারতের রাষ্ট্রপতিও একই ভুল করতেছে, সেও তো কোনো আওয়াজ দিচ্ছে না। এই যে সবাই মিলে যে ভারতের যে ছাত্রদের মুভমেন্টকে যে সাপোর্ট করছে, কই ভারতের রাষ্ট্রপতিও তো করছে না। আসলে আমরা এই বিষয়গুলো এখন যিনি রাষ্ট্রপতি থাকেন তার একটা দায়িত্বের মধ্যে থাকে। যখন নাকি একেবারে ফাইনালি বিপ্লব হয়ে যায়, সেটা একটা ব্যাপক, তখন অনেকেই অংশ নিতে পারে, তো সেখানে অংশ নেয়নি। এখন আপনি ওই বরং যে পয়েন্টগুলি বলছে যে এই দুর্নীতি, ওই খাদ্য অধিদপ্তরে মালয়েশিয়ার সেকেন্ড হোম আছে, এইগুলি ব্যাপারে হতে পারে। আরে অনেক কিছু করতে পারতেন, সেই জন্য তার বিচার হইতে পারে না। বিচার হতে পারে না কেন? অবশ্যই কেমনে বিচার হইতে পারে? কেন পারে? উনি তো সমর্থন দিয়ে গেছেন। ওখানে কি আছে নাকি সংবিধানে এই ধারা অনুযায়ী ওনার প্রতিবাদ করার আছে নাকি? ওনার তো সেই নৈতিক যোগ্যতা নাই। আর সেটা তো অনেকেরই আছে, সেটা তো বাংলাদেশে তাহলে মানে 5 কোটি লোকের বিচার হইতে পারে যে বহু নাগরিক কেন প্রতিবাদ করেনি। নাগরিক হিসেবেও তো দায়িত্ব থাকে সরকারকে। যদি আপনি হচ্ছে ইয়ে করেন, এবং উনি তো দলীয় রাষ্ট্রপতি, দলীয় যখন বলছি তাহলে তো উনি পুতুল রাষ্ট্রপতি বলছেন, তার মানে তো দলীয় রাষ্ট্রপতি। আওয়ামী লীগ দল তাই করে, সেই কারণেই তো তার নির্ধারিত মেয়াদ, সেই কারণেই তো তার নির্ধারিত মেয়াদের আগেই তাকে পদত্যাগ করতে হচ্ছে বলা হচ্ছে। কিন্তু যেভাবে মব কালচারের মধ্য দিয়ে সংগঠিত করা হচ্ছে, সেটা হলো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে নিয়ম মাফিক এগোতে চাচ্ছে সরকার। আপনার কাছে একদম ছোট্ট করে একটা উত্তর চাই। আমরা বারবার একটি শব্দ ব্যবহার করছি তো, পুতুল রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতিকে পুতুল থেকে প্রাণ দিতে পারবো কিনা আমরা? না, আমি যেটা বললাম যে আমরা এটা পুতুল থেকে প্রাণ দিতে পারবো কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে রাষ্ট্রপতির কার্যপরিধি বা তার অ্যাক্টিভিটিস হচ্ছে কি আমরা বাড়াচ্ছি কিনা। তো সেই ধরনের কোনো ধরনের নমুনা তো আমরা দেখতে পাচ্ছি না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্রপতির যেই ভাষণ দেওয়ার, সেই ভাষণটাও আবার হচ্ছে প্রাইম মিনিস্টার থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়া, অ্যান্ড দেন যার রোলগুলো ছিল সেই জায়গাগুলোই থাকছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যদি আগের মতো সেটা আবার পুনঃস্থাপিত হয় তাহলে হয়তো কিছু রোল আসবে। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।